আফগানিস্তান প্রাচীন কাল থেকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। বহিরাক্রমণে এই দেশটি বারবার ক্ষতবিক্ষত হয়েছে। 9/11-এর পর থেকে সংগঠিত নিদারুণ রক্তক্ষয়ী এবং বিধ্বংসী 2 দশকের যুদ্ধের সমাপ্তিতে তালিবানদের শেষ হাসিতে মানব সভ্যতার ভিত্তিপ্রস্তর ও প্রাচীন ভূমির শ্বাস ফেলেছে মুক্ত বাতাসে। জেগে উঠেছে হিন্দুকুশ, পামির ও অন্যান্য পর্বতমালার মতো ক্ষতবিখ্যাত আফগানিস্তানের দুর্গম চড়াই উতরাই চুনাপাথরের রহস্যময় গিরিগুহা ও উদ্ভিদহীন রুক্ষ মরু প্রান্তর। যুক্তরাষ্ট্রের 20 বছরের প্রচেষ্টায় এই করুণ পরিণতিতে অনেকে বিস্মিত হয়েছে, আবার অনেকের মতে এটা ছিল অবধারিত। বিদেশি সাম্রাজ্যের কবরখানা নামে আফগানিস্তানের পরিচয় রয়েছে হাজার বছরের। বহিরাগত অথবা তাদের দোসরদের জন্য আফগানিস্তান শাসন করা দুরূহ ব্যাপার। ভীষণ শক্তিশালী অনেক সাম্রাজ্য সফলতা অর্জন করতে পারেনি। এর কারণ ব্যাখ্যা করতে হিমশিম খেতে হয়। দেশটির অধিবাসীরা হলো যুদ্ধে পারদর্শী বিবিধ স্বাধীনচেতা গোত্র। জাতিগত বিবেচনায় রয়েছে পশতুন, হাজারা, তাজিক, উজবেক এবং আরও অনেক ক্ষুদ্র সংখ্যার জাতি। অনেক সময় সংঘর্ষ চলে বংশান্তরে। আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে খুবই দুর্গম। আফগানিস্তানের বিশাল অঞ্চল যেন দখল করে আছে হিন্দুকুশ ও পামির পর্বতমালা। 2500 বছর আগে এ অঞ্চল অন্তর্ভুক্ত ছিল পারস্যের একামেনিড সাম্রাজ্যের পূর্ব অঞ্চলে। ভারতীয় মৌর্য সাম্রাজ্য একসময় এ অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। তখন জনসংখ্যা ছিল খুবই সামান্য। মৌর্য শাসনের অবসানে এ দুর্গম অঞ্চলে বসতি স্থাপন করে বিভিন্ন অঞ্চল থেকে আগত বিবিধ যুদ্ধবাজ গোত্রের মানুষ। আর ভাষা হিসেবে ক্রমশ প্রাধান্য পেয়েছিল পশতু। আফগানিস্তানের বার্মিয়ান উপত্যকার যুদ্ধে নিহত হয়েছিল চেঙ্গিস খানের পুত্র মতুকান খান। প্রতিহিংসায় বামিয়ান উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল চেঙ্গিস খান। বর্তমানে তার বংশধররা বামিয়ান উপত্যকায় হাজারা নামে শিয়া মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। ইতিহাস থেকে জানা যায় আফগানিস্তান অনেক বছর মোগলদের অধীনে ছিল, কিন্তু আসল শাসক ছিল স্থানীয় যুদ্ধবাজ সেনা নায়করা। ইতিহাস সাক্ষী দেয় 1709 সালের আফগান বিদ্রোহ পারস্য তথা ইরানের সাফাভিদ সাম্রাজ্যের পতনের কারণ হয়েছিল। এরপর ব্রিটিশ ও রুশরা আফগানিস্তান দখলের চেষ্টা করেছে, কিন্তু সার্থক হয়নি। আর এখন যুক্তরাষ্ট্রের 20 বছরের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। ভিয়েতনামে যেমন মূল্য দিতে হয়েছিল, ঠিক আফগানিস্তানেও অভাবনীয় মূল্য দিতে হলো যুক্তরাষ্ট্রকে। অবাক না হয়ে পারা যায় না, খরচ বাবদ $2 ট্রিলিয়ন বেশি গচ্ছা গেল। একটি তথ্য মতে প্রায় 2400 আমেরিকান সৈন্যের জীবন দিতে হলো আফগানিস্তানের বৈরী ভূখণ্ডে। আর জখমের সংখ্যা ছাড়িয়েছে 20,000-এরও বেশি। বিভিন্ন তথ্য মতে সর্বমোট 10 লাখের মধ্যে 8 লাখ আমেরিকান সৈন্য 20 বছরের বিভিন্ন সময়ে আফগানিস্তানের যুদ্ধ করেছে। 5 লাখের মতো আফগান হতাহতের সংখ্যা, প্রধানত বেসামরিক জনগণ। 20 লাখ আফগান অন্য দেশে উদ্বাস্ত, গোটা দেশ ধ্বংসস্তূপে পরিণত। ফলাফল 20 বছরের অসহনীয় ভয়ানক দুঃস্বপ্ন অবসানের বৃত্তের পরিধি রেখার যে বিন্দুতে শুরু হয়েছিল, সেই একই বিন্দুতে পৃথিবীর 7টি দেশের অপারেশন ইনডিউরিং ফ্রিডম শেষ হলো। এ যেন দু চোখে দেখা আলিয়ার আলো। সময়ের কেমন প্রতিশোধ। তালেবানদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আবার তালেবানকে ফিরিয়ে দেওয়া হলো। সত্যি বলতে আফগান যুদ্ধ আমেরিকান ও ন্যাটোর মানসিক সামরিক উভয় দিক দিয়ে চরম হীন পরাজয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, পোল্যান্ড সহ 40টি দেশের সেনারা এই যুদ্ধে অংশ নিয়েছে। আরও 20টি দেশ সেনা ছাড়াও অনন্য সহযোগিতা প্রদান করেছে।
শুনতে ভালো না লাগলেও এটা সত্য যে বাংলাদেশ দিয়েছিল সমুদ্র বন্দর ও বিমানবন্দর ব্যবহারের অনুমতি। এমনকি বাংলাদেশের কয়েকটি এনজিও বৃহত্তর সক্রিয় উন্নয়ন প্রতিষ্ঠায় অপারেশন এন্ডিউরিং ফ্রিডমের সহায়তা হিসাবে কাজ করেছিল। বিশেষ করে ব্র্যাকের নাম উল্লেখ করা যায়। আমরা জানি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছিল 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার ও পেন্টাগন আক্রমণের পর। যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছিল ওই বছরের 7 অক্টোবর। তখন আফগানিস্তানের শাসক ছিল তালেবান। তালেবানদের কাছে যুক্তরাষ্ট্রের দাবি ছিল আল কায়েদা পরিহার করা ও ওসামা বিন লাদেন সহ আল কায়েদার শীর্ষ নেতাদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা। তালেবানরা এ দাবি মেনে নেয়নি। এছাড়া আরও ভিন্ন উদ্দেশ্য থাকা অস্বাভাবিক নয়। অতএব যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে। তখন তালেবানরা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর শুরু হয় আফগানিস্তানকে পশ্চিমার ধাঁচে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা বিশাল কর্মযজ্ঞ। মুসলিম ও আফগান সংস্কৃতি ও প্রথাকে বিদ্যা আঙ্গুলি দেখিয়ে পাশ্চাত্য সভ্যতায় ধাঁচে এক গণতান্ত্রিক আফগানিস্তান, যেখানে আমেরিকা বলতে লাগলো নারী পুরুষ সকলের থাকবে সম অধিকার, থাকবে ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। এসব অধিকার সহ নারীদের জন্য নিশ্চিত থাকবে লেখাপড়া করা ও জীবিকা অর্জনের জন্য অধিকার, এবং নাগরিক অধিকার থাকবে না নারী পুরুষের কোনো বৈষম্য। কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পায় তালেবান। তালেবানরা পুনরায় তাদের ক্ষমতা ফিরে পেতে এবং আফগান হতে মার্কিনদের হটাতে শুরু করে গেরিলা যুদ্ধ। আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। অন্যদিকে আফগানিস্তানের তথাকথিত সার্বজনীন ভোটার অধিকারের ভিত্তিতে নির্বাচন হলো। আমেরিকার মন মতো গণতন্ত্র কায়েম করা হলো। মিডিয়ার মতে নারী মুক্তি সহ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রায় সব অধিকার কায়েম করা হলো এবং যুক্তরাষ্ট্র নিজস্ব তত্ত্বাবধানে 3 লক্ষ আফগানির এক বিশাল সৈন্যবাহিনী গড়ে তুলল। তাদেরকে দেয়া হলো যুক্তরাষ্ট্রের সৈন্যদের মতো অত্যাধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ। আফগানিস্তান বাহিনীকে এক স্বাবলম্বী সামরিক শক্তিতে রূপান্তরিত করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দেয়া হলো আফগান বাহিনীকে এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তরিত করার জন্য। কিন্তু এ কি হলো? 20 বছর দীর্ঘ সময়। আমেরিকান আর যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াতে চাচ্ছে না। এখন ঘরে ফিরে যাওয়ার পালা। ফলশ্রুতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালের ফেব্রুয়ারি মাসে তালেবানদের সাথে দোহা শান্তি চুক্তি সম্পাদন করেন। এরপর 2021 সালের 14 এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আমেরিকা হয়তো চেয়েছিল আশরাফ গানির সরকার তাদের তৈরি বিশাল সেনাবাহিনী দিয়ে প্রতিহত করবে তালেবান। তখন হবে সমঝোতা, গড়ে তুলবে সুখী সমৃদ্ধ আফগানিস্তান। আসলে কি আমেরিকা এমনটা চেয়েছিল, নাকি ব্যর্থ হয়ে লজ্জা ঢাকতে এমন চুক্তির আয়োজন? একটু ভাবুন, মাত্র 75,000 সামান্য অস্ত্র সজ্জিত জব্বা পরিহিত ছিন্ন বস্ত্র খালি পাওয়ালা তালেবানদের কাছে 3 লাখ আফগানির অত্যাধুনিক অস্ত্র সজ্জিত এক বিশাল সেনাবাহিনী কোন রকম যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করল। আশরাফ গানির সেনাদের সাথে ছিল অ্যাপাচি হেলিকপ্টার, বোমারু বিমান, যুদ্ধ বিমান সহ বিশাল বিমান বাহিনী। তবু কেন এই লজ্জাজনক পরাজয়? টাইম মেশিন অন করে আমরা অতীতে ফিরে যাই। সময়টা 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত। 1 দশক ধরে অপারেশন সাইক্লোন নামে এক গুপ্ত কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের CIA ও সৌদি আরবের জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট GID কোটি কোটি ডলার ক্যাশ ও সামরিক সরঞ্জাম পাকিস্তানের প্রধান গুপ্তচর সংস্থা IS-কে দেয়। উদ্দেশ্য ইসলামপন্থী আফগান মুজাহিদদেরকে জিহাদে সহায়তা করা।
জিয়াদ ছিল সোভিয়েত ইউনিয়ন ও তাদের সমর্থক আফগান সরকারের বিরুদ্ধে। আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। সময় তার বায়োগ্রাফি ঠিকই লিখে ফেলেছিল। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গানি এবং তার সৈন্যবাহিনীর অবস্থা দেখলে মনে হয় এরা যেন দাসত্বের বন্ধনে থাকা সেই ঘোড়ার মতো, যেটাকে ঠুনকো এক চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এ এক অজানা ভীতি জেঁকে বসেছিল তাদের উপর। যুক্তরাষ্ট্র কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে 3 লাখের বেশি যোদ্ধার এক বিশাল সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। অত্যাধুনিক মরণাস্ত্রে সজ্জিত করেছে। বিলাক হকের মতন হেলিকপ্টার সহ মারাত্মক যুদ্ধ বিমান ও বোমারু বিমান দিয়ে প্রস্তুত রেখেছিল বিমান বাহিনী। কিন্তু ব্যাপারটি কি ঘটল? অন্যপক্ষে মাত্র ৭৫,০০০ তালেবান, অনেকেই মধ্যবয়সী, কেউ বয়সের শেষ প্রান্তে, পেটে ভুঁড়ি, পরনে ছেঁড়া জোব্বা, মুখে আগাছালো দাড়ি, পায়ে ছেঁড়া চটি, কাঁধে বন্দুক। এ তালেবানদের ৫০ কি ১০০ জনের দেখে আধুনিক সামরিক পোশাকে সজ্জিত হাজার সৈন্য, অত্যাধুনিক ট্যাঙ্ক, আর্মান্ড পার্সোনাল ক্যারিয়ার এবং সুরক্ষিত ব্যাংকার ছেড়ে প্রাণ ভয়ে পালালো। নতজানু আফগান সেনারা যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীর অবর্তমানে পুরোপুরি বিকল হয়ে পড়ল। পৃথিবীর ইতিহাসে এমন লজ্জাজনক আত্মসমর্পণ আর কখনো ঘটেছে বলে মনে হয় না। এর জন্য আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। মহাবীর আলেকজান্ডার, ব্রিটিশ রাজকীয় বাহিনী, সোভিয়েত ইউনিয়ন, সর্বশেষ ন্যাটো ও মার্কিন বাহিনীর আফগানিস্তান দখল করে বেশি দিন ধরে রাখতে পারেনি, বরং ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে যেতে হয়েছে সবাইকে।